তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ পানি এর পঞ্চম পাঠ পানির যথাযথ ব্যবহার এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি বইয়ে কি লেখা রয়েছে। আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি, তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত। আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি? কাজ: পানির অপচয় খুঁজে বের করা। তাহলে আসো দেখি কি কি কাজ করতে বলা হয়েছে, যা করতে হবে। ১. পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি। তাহলে আমরা এরকম একটি ধারণা চিত্র আঁকব। আমরা এই চিত্রটি দেখে দেখে একটি ধারণা চিত্র আমরা আঁকব। এই চিত্রটি আমরা পাশে রাখলাম। আমরা এখানে ধারণা চিত্র আঁকব। আর তারপরে কি বলা হয়েছে, নিচের ছবিগুলো দেখে কখন এবং কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করি এবং তা ধারণা চিত্রে লিখি। ৩. ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। প্রথমে একটি ছবি রয়েছে, এখানে দেখো কল দিয়ে পানি পড়ছে। তাহলে পানির অপচয় এখানে কিভাবে হচ্ছে? আমরা যখন কলের পানি ব্যবহার করব, কল ব্যবহার করব, ব্যবহারের পরে কলটি অবশ্যই বন্ধ করব। কল বন্ধ না করলে পানির অপচয় হয়। ব্যবহারের পর কল বন্ধ না করলে পানির অপচয় হয়। এখানে দেখো কাপড় ধোয়ার সময় বালতির পানি পূর্ণ হলে কল বন্ধ করতে হবে, আর তা না করলে পানির অপচয় হবে। তাহলে কাপড় চোপড় ধুত করার সময় বালতি পূর্ণ হওয়ার পর কল বন্ধ করতে হবে। বন্ধ না করলে পানির অপচয় হবে। গোসলের সময় গায়ে সাবান মাখানোর সময় শাওয়ার চালু রাখলেও পানি পড়ে পানির অপচয় হবে। তাহলে পানির অপচয় হয় এখানে দেখা গেল ৩ ভাবে হচ্ছে। এক হলো ব্যবহারের পর কল বন্ধ না করলে পানির অপচয় হয়। ২ হলো বালতি পূর্ণ করার পর কল বন্ধ না করলে পানির অপচয় হয়। আর গোসলের সময় গায়ে সাবান মাখানোর সময় শাওয়ার বন্ধ না করলে পানি অপচয় হয়। আমরা দেখি হিয়া কি বলছে, পানি ব্যবহারের সময় আমরা কিভাবে পানির অপচয় করি? রেজা বলছে, আমরা দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রেখে পানির অপচয় করে থাকি। এই যে এখানে যে বেসিন, তাহলে এই বেসিনের কল যদি আমরা দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল যদি ছেড়ে রাখি তাহলে পানি অপচয় করে থাকি। তাহলে আমরা আরো দেখি সারসংক্ষেপ। আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি। তাহলে আমরা পানির অপচয় যেভাবে হয় সে সম্পর্কে জেনেছি। এখন আমরা এই ধারণা চিত্রের মাধ্যমে সেগুলো লিখব। আমরা ধারণা চিত্রের মতো করে আমরা এখানে লিখব কিভাবে পানির অপচয়
হয়। কিভাবে পানির অপচয় হয়। তারপর একটা একটা করে আমরা এই বৃত্ত এঁকে ধারণা চিত্র সম্পূর্ণ করব। আমরা এখান থেকে শুরু করি। প্রথমে এই উপরেরটা। তাহলে আমরা এখানে দেখেছিলাম এই যে প্রয়োজন ছাড়া পানির কল ছেড়ে রাখলে বা অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখলে অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখলে পানির কল ছেড়ে রাখলে অপ্রয়োজনে যদি আমরা পানির কল ছেড়ে রাখি তাহলে পানির অপচয় হয়। আমরা আরেকটি ধারণা চিত্র এঁকে নেই। এখানে লিখব আরেকটি। এই ধারণাটা দেখি এখানে, যে বালতি পূর্ণ করার পর কল ছেড়ে রাখলে বা কাপড় ধৌত করতে অতিরিক্ত পানি ব্যবহার করলে আমরা এটাও লিখতে পারি। কাপড় ধৌত করতে অতিরিক্ত পানি ব্যবহার করলে অতিরিক্ত পানি ব্যবহার করলে আমরা এটা নিচে লিখি। ব্যবহার করলে আমরা আরেকটি ধারণা চিত্র অঙ্কন করে নেই। ধারণা চিত্রের ক্ষেত্রে আরেকটি ধারণা, এখানে আমরা দেখি গোসলের সময় গায়ে সাবান মাখানোর সময় শাওয়ার ছেড়ে রাখলে আমরা এখান থেকে লিখি গোসল করতে গায়ে সাবান মাখার সময় আমরা এটা নিচে লিখি গায়ে সাবান মাখার
সময় শাওয়ার ছেড়ে রাখলে। তাহলেও পানির অপচয় হয়। আরো রয়েছে দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখলে। তাহলে আমরা আরো লিখব দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখলে। আমরা আরেকটা ধারণা লিখি। আমরা এখান থেকে দেখে নেই যে আরো কিছু ধারণা রয়েছে। যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এখানে পানির অপচয় হয়। আরো কিছু ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো লিখব। গোসলে অতিরিক্ত পানি ব্যবহার করলে আমরা এটা লিখতে পারি গোসলে অতিরিক্ত পানি ব্যবহার করলে। আমরা আরেকটি ধারণা লিখি। ধোয়া মোছার কাজে অতিরিক্ত পানি ব্যবহার করলে। থালা বাসন ধোয়া মোছার কাজে থালা বাসন ধোয়ার কাজে অতিরিক্ত পানি ব্যবহার করলে।
ব্যবহার করলে। তাহলে আমাদের এই ছক অনুযায়ী, ধারণা চিত্র অনুযায়ী আমরা এটা করে ফেললাম। আর তারপরে দেখি আমাদের আর কি কাজ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অপচয়, পানির এই অপচয় রোধ করার কিছু উপায় রয়েছে, সেটা আমরা পড়েছি, আবারও পড়ি। আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি। এখানে একটি আলোচনা রয়েছে, দেখি আমরা কিভাবে পানির অপচয় রোধ করব। হিয়া বলছে, তুমি হাত ধোয়া এবং ব্রাশ করার সময় কিভাবে পানি ব্যবহার করবে। 1. নিচের মতো একটি ছক তৈরি করি। এরকম একটি ছক তৈরি করব। তারপর বাড়ি বা বিদ্যালয়ে বিভিন্ন স্থানে কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করি। দৈনন্দিন জীবনে পানির অপচয় রোধের উপায়গুলো ছকে লিখি। সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি। তাহলে আমরা পানির অপচয় রোধ করার আগে আমরা এখানে একটু পড়ে দেখে নেই। পানির যথাযথ ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের প্রায় 3 ভাগ পানি হলেও পানের যোগ্য পানি খুবই সীমিত। আমাদের জনসংখ্যা যত বাড়ছে তত বেশি মানুষ এই সীমিত পানি ব্যবহার করছে। তাই পানির যথাযথ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পানিকে অপচয় করা উচিত নয়। এখানে ছবিতে দেখো, পানি নেওয়ার জন্য বিশাল লাইন, নিরাপদ পানি সংগ্রহের জন্য মানুষের ভিড়। আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। যেমন দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া। তাহলে এখানে কিন্তু 2টি কাজ আমরা পেয়ে গেছি, যে রোধ করার, অপচয় রোধ করার। একটি হলো দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা, আর হাত বা মুখ ধোয়ার পর পানির কল বন্ধ করে দেওয়া। এখানে 2টি কাজ আমরা পেয়েছি। এছাড়াও আরো দেখো, বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া, অর্থাৎ থালা বাসনের ধোয়ার ক্ষেত্রে আমরা যে পানির ব্যবহার করি, অতিরিক্ত ব্যবহার করি, সেটা রোধ করার জন্য আমরা বালতিতে পানি নিয়ে তারপর থালা বাসন ধুতো করতে পারি। এতে পানির অপচয় রোধ হবে। তারপর ব্যবহারের পর কল বন্ধ করে রাখা, আর ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া। ব্যবহারের পর যে অবশিষ্ট পানি থাকে তা গাছপালায় দিলে সেই পানির অপচয় রোধ হলো। অনেকেই থালা বাসন, হাত পা ধোয়া, গোসল করার সময় পানির কল, গোসলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু রাখে, যা করা উচিত নয়। পানির অপচয় রোধে পাত্রে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি। পানির নলে ছিদ্র থাকলে তা দ্রুত মেরামত করতে পারি। এতে করে পানির যথাযথ ব্যবহারও হবে। আবার পানির অপচয় রোধ করাও যাবে। পানি পান করার পর যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে, তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা, তাহলেও পানির অপচয় রোধ হবে। তাহলে আমরা এখানে দেখো, পানির অপচয় রোধ করার অনেকগুলো কৌশল দেখলাম। এবারে আমরা এই ছকটি পূরণ করব, পানির অপচয় রোধের
উপায়। তাহলে পানির অপচয় রোধের উপায়গুলো আমরা খাতায় লিখব। আমরা পানির অপচয় রোধের উপায়গুলো সম্পর্কে এখানে পেয়েছি। দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা বা এই সময় কল বন্ধ রাখা। আমরা এটা এখানেও পড়েছি। দাঁত ব্রাশ করার সময় দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি যে দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা। এছাড়া হাত মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া। হাত মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া, এটাতেও পানির অপচয় রোধ হয়। আর তাছাড়া আমরা আরো যেগুলো পেয়েছি এখানে বালতিতে পানি ভরে রেখে তারপর থালা বাসন ধোয়া। আমরা এখানে লিখি বালতিতে পানি ভরে রেখে তারপর থালা বাসন ধোয়া। আমরা এখানে পড়েছি ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া। ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া। এভাবে পানির অপচয় রোধ করা যায়। আমরা আরো জেনেছি গোসল করার সময় গোসলের ঝর্ণা অপ্রয়োজনে চালু না রাখা। তারপর পানি পান করার সময় যদি গ্লাসের তলায় কিছুটা পানি থাকে তা গাছের গোড়ায় ঢালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা। আমরা এভাবে পানির অপচয় রোধ করতে পারি।
বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা। তাহলে পানির অপচয় রোধের আমরা বিভিন্ন উপায়গুলো লিখলাম। তোমরা আরো চিন্তা ভাবনা করে, আরো তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করে আরো কিভাবে পানির অপচয় রোধ করা যায় তা তোমরা লিখতে পারো। আর এর মধ্য দিয়েই আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.